খুব জুনিয়র বয়স, এত কম, ইন্টারে পড়ে বা ক্লাস 6, 7, 8, 9, 10 এই ধরনের স্টুডেন্টরা রাস্তা বন্ধ করে রাখছে। তারা যে কোনো মূল্যে আন্দোলন তারা সফল চায়। তো ওই জিনিসটা আমি খুব ফিল করি যে আমাদের এই আন্দোলন সফল হওয়ার জন্য অনেক ছোট, অনেক বড়, অনেক পেশার, বিভিন্ন ধর্মের, বর্ণের সকল মানুষের অংশগ্রহণটা ছিল। রাজনীতিতে গুণগত পরিবর্তন হয় নাই, আগে যেমন ছিল তেমনই আছে। তার মানে এই প্রজন্মকে স্টাডি করা এবং সেই পালস অনুযায়ী যদি সরকার কাজ করে, তাহলে এই প্রজন্ম যেমন প্রতিবাদী হয়ে গড়ে থাকবে, ঠিক তেমনি সরকারও তার রাষ্ট্র পরিচালনার পলিসির ক্ষেত্রে খুব সহজেই রাষ্ট্র পরিচালনা করতে পারবে। তো এইখানে আমরা দেখছি যে ডাকসুতে দেখলাম আমরা বিভিন্ন পর্যায়ে ছাত্র সংসদে তারা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে, পাশাপাশি জামাত উল্লেখযোগ্য ভোট পেয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে আমরা এখন দেখতে পাচ্ছি জনপ্রিয়তা কি আসলে ভাটা পড়ছে। এর বিচারটা জরুরি। তাহলে হাদি হত্যার বিচার যদি হয়, তাহলে দেখবেন যে অসংখ্য হাদি আবার কথা বলবে। হাদিরা যে নাই তা না, হয়তো সময়ের ব্যবধানে অসংখ্য হাদিরা আবারও হাদিদের চাইতে আরও বেশি অগ্নিশিখার মতো জেগে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন লিপিডের আজকের আয়োজনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইকরামুল হাসান রোহানি। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, যিনি জুলাই বিপ্লবের ঠিক সেই উত্তাল সময়ে সংগঠনের নেতৃত্বে ছিলেন। আজ আমরা কথা বলবো জুলাই বিপ্লব, তার পরবর্তী রাজনীতি, তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে। চলুন শুরু করা যাক। ভাই, আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আপনাকে ধন্যবাদ। জুলাই বিপ্লবের সময় তো আপনি আসলে তখনই একটি বৃহত্তর ছাত্র রাজনীতি বা সংগঠনের একজন নেতৃত্ব পর্যায়ে মানে সভাপতি ছিলেন। তো সেই উত্তাল দিনে আসলে আপনি যে ওখানে স্মৃতি বা বিভিন্ন ঘটনা তো আছে, তো আসলে এমন কোনো ঘটনা কি আছে যেটা এখনও অজানা বা কেউ জানে না, সেগুলো যদি আমাদের দর্শকদের জানাতেন। জি, ধন্যবাদ। জুলাইয়ের আসলে যদি বলি, প্রত্যেক দিনেরই অনেক স্মৃতি, প্রত্যেকটা দিনই ছিল অনেক বড়। অপেক্ষা করতাম যে দিনগুলা দ্রুত যাচ্ছে না কেন, আন্দোলনটা শেষ হচ্ছে না কেন, এবং আমরা স্বপ্ন দেখতাম যে সফল হব আমরা। এটা ছিল আমাদের এক ধরনের চাওয়া পাওয়া। তো একদিনের স্মৃতি মনে পড়ে যে হয়তো এই কথাটা বলা হয় নাই এখন পর্যন্ত। আমার এক এক সময় এক একটা কথা মনে পড়ে। আজকে আমার এটা মনে হচ্ছিল, সেটাই বলি যে সেই দিনটা ছিল 18 তারিখ। আন্দোলন উত্তাল হয়ে গেছে। আপনারা জানেন যে আন্দোলন মূলত উত্তাল হয় 14 তারিখে, যেদিন হাসিনা একটা বক্তব্য দিয়েছিল যে রাজাকারের নাতিপুতিরাই তাহলে কি চাকরি পাবে, বা এই ধরনের একটা বক্তব্য দেয়। সেদিন থেকেই মূলত উত্তাল হয়। আমার মনে আছে যে একটা মিটিং ছিল, আমি তখন বসুন্ধরায় ছিলাম। বসুন্ধরা থেকে উত্তরায় যাচ্ছিলাম। উত্তরা একটা মিটিং, জামাতের সাথে মিটিং, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ছাত্র শিবিরের আমাদের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু একজন দায়িত্বশীল সহ আমাদের একটা মিটিং ছিল। তো আমার মনে আছে আমি উত্তরায় যাচ্ছিলাম, হঠাৎ করে মেসেজ আসে যে উত্তরায় মিটিংটা হবে না। আচ্ছা, এটা মিরপুর ডিএসএস হবে। পরে মিটিংটা ছিল বিকেলে, বিকাল থেকে এটা ক্যান্সেল হয়ে যায়, সন্ধ্যার পরে মিটিংটা হবে, টাইমটা চেঞ্জ করা হয়। তো আমার মনে আছে যে আমি উত্তরা থেকে ব্যাক করে আমি আগেই মিরপুর ডিএসএসের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি। আচ্ছা। তো পথে মধ্যে ইসিবি চত্বর নামে একটা জায়গা, যে ইসিবি চত্বর, সেই ইসিবি চত্বরে আন্দোলন হচ্ছে। তো আমার মনে আছে যে খুবই অল্প বয়স্ক, ইন্টারে পড়া, 9, 10-এ পড়া বা তারও নিচে পড়া স্টুডেন্ট যারা, তারা আন্দোলনের লিড দিচ্ছে, সিনিয়ররাও আছে। তো গ্যাদারিংটা কম ওই জায়গায়, আন্দোলনের গ্যাদারিংটা কম। তো কোনোভাবেই মানে আমার মাস্ক পরা ছিল, হেলমেট পরা, আমি বাইকে গেছি, ওই সময় বাইক ব্যবহার করতাম। তো বাইকে ওই জায়গায় আন্দোলনের ওখানে যায় আমার বাইকটা থামাই দেওয়া হয়। তো আমাকে যাইতে দিবে না। আচ্ছা আচ্ছা। যে না, কাউকে আমরা যাইতে দিব না। মানে ওনাদের মূল ইয়েটা হলো যে এই জায়গা দিয়ে কেউ মানে যেতে পারবে না, যদি কেউ যায় তাহলে হেঁটে যেতে হবে, যাওয়া যাবে না। যাওয়া যাবে। তখন আমি আমার মনে আছে যে পরিচয় দিলাম যে আমি তো
এই আন্দোলনের সাথেই আছি জি এবং আমি আমার পরিচয়টা দিলাম, আমি শিবিরের কেন্দ্র সভাপতি এবং আমরা চাই আন্দোলনটা সফল হোক। মূলত এই জন্যই আমরা একটু জাস্ট আন্দোলন কোথায় কি হচ্ছে এটা দেখার জন্য আমরা বের হয়েছি। আচ্ছা আচ্ছা তখন ওনারা বললো ঠিক আছে আপনারা যান, তবে মানে আমরা এইভাবে কাউকে মানে যানবাহন নিয়ে যাইতে দিচ্ছি না। জি পরে আমরা সেখান দিয়ে যাই, যাওয়ার পরে যেটা দুইটা কথা এখানে স্মৃতির, একটা হলো যে যে জায়গায় মিটিং ছিল ওই জায়গায় ঠিক মাগরিবের নামাজের আগে প্রশাসনের লোকজন জেনে যায় এবং তারা চলে আসে। আচ্ছা আচ্ছা তখন আমি যেখানে মিটিং সেই জায়গায় যায় দাঁড়াই, মানে ওই বাসায় একটা বাসায় ছিল, বাসায় ইন করবো, ঠিক ওই সময় বাসার পক্ষ থেকে একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া ছিল, সে দূর থেকে ইশারা দিচ্ছিল যে এখানে আসা যাবে না। তখন আমরা বুঝতে পারি যে এখানে কোনো জটিলতা। পরে আমরা বের হয়ে যাই, আমি একটু দূরে গিয়ে দাঁড়ায় আছি। তো ওই সময় দেখি যে ছাত্র শিবিরের বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ওই মিটিংয়ে সেও মানে তারও আসার কথা ছিল, জি সেও এসেছিল। আমি তাদেরকে থামাই দিই, দিয়ে আমরা একসাথে এই মিটিংটা কি আন্দোলন কেন্দ্রিক? হ্যাঁ, এই মিটিংটা মূলত ছিল যে পুরো আন্দোলনের ওভারঅল একটা পর্যালোচনা কি হচ্ছে না হচ্ছে। আমরা জামাতের নেতৃবৃন্দও থাকবেন সিনিয়র। তখন আমরা যখন আমরা জানলাম যে এখানে প্রশাসন আসছে, তখন আমাদের ওই সময় তো এমনি গ্রেফতারের এক ধরনের খুব মানে চাপ ছিল প্রশাসনের পক্ষ থেকে, আমাদেরকে খোঁজাখুঁজি করতেছিল যে আমাদেরকে গ্রেপ্তার করা হবে। তো আমরা খুব দ্রুত ওই জায়গা থেকে আমরা চলে আসি। ঠিক আসার পরে আবার ইসিবি চত্বরে একই কায়দা আমাদেরকে আবার আসতে দেবে না। আচ্ছা আচ্ছা তখন আমরা অনেক রিকোয়েস্ট করি, পরিচয় দেওয়ার পরে তখন বলে ঠিক আছে তবে আপনারা চান। মানে ওই সময়ও মানে ছাত্ররা মানে এটা ভাবতেছিলেন যে কোনো কারণেই যেন, কারণ হেলমেট পরে আসছি, আমাদের বাইক ছিল, আগে ছাত্রলীগ মানে মাঝখানে খুব ঝামেলা তৈরি হচ্ছে ক্যাম্পাসগুলোতে, যার কারণে তারা কোনোভাবে আমাদেরকে যাওয়া আসার অ্যাক্সেস দিচ্ছিল না। পরে তাদের পরিচয় হওয়ার পর তারা আবার অনেক খুশিও হয়। আমার কাছে ওই সময় এটা মনে হচ্ছিল যে খুব জুনিয়র বয়স, এত কম, ইন্টারে পড়ে বা ক্লাস 6, 7, 8, 9, 10 এই ধরনের স্টুডেন্টরা রাস্তা বন্ধ করে রাখছে এবং আন্দোলনকে সফল করার জন্য তারা যে কোনো মূল্যে আন্দোলন তারা সফল চায়, এই জন্য কাউকে যেতে দেবে না। তো ওই জিনিসটা আমি খুব ফিল করি যে আমাদের এই আন্দোলন সফল হওয়ার জন্য অনেক ছোট, অনেক বড়, অনেক পেশার, বিভিন্ন ধর্মের, বর্ণের সকল মানুষের অংশগ্রহণটা ছিল। ওই উপলব্ধিটা আমি ওখান থেকে পাই যে আসলে এই আন্দোলন আমার কাছে মনে হচ্ছিল, যদি জুলাইয়ের সেদিন 18 তারিখ ছিল, জি আমার মনে হচ্ছিল যে আন্দোলনটা আরও অনেক বেশি শক্তিশালী হবে এবং সফল হবে। আমার কাছে এই স্মৃতিটা মানে মনে হয় যে আমি এখন পর্যন্ত কোথাও কাউকে বলি নাই, আচ্ছা আচ্ছা আজকে মনে হচ্ছে প্রথম আপনাদের মানে আপনার জন্য তো সবাই যেভাবে ইফোর্ট দিয়েছিল সেটাই আর কি আপনি উপলব্ধি করছেন। ধন্যবাদ। আমি আসলে কোটা আন্দোলন থেকে যে শেখ হাসিনা পতন, তো এই যে আন্দোলন বা বিপ্লবের ফেজগুলো কিভাবে নির্ধারিত হয়েছিল, আপনারা যে বিপ্লবটা চালিয়ে গেলেন? দেখেন, কোটা আন্দোলন যেদিন থেকে যাত্রা শুরু করে, জি আমাদের ছাত্র শিবির, আমার মনে আছে যে আমরা কোটা আন্দোলনকে সমর্থন দিয়ে এই আন্দোলনের অংশগ্রহণ করি। এক্ষেত্রে আমাদের কৌশলটা ছিল এরকম যে আমরা কোটা আন্দোলন চলা অবস্থায় আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে। ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি এবং সেক্রেটারি জেনারেল ওই সময় ছিলেন জাহিদুল ইসলাম, উনি পরবর্তীতে শিবির কেন্দ্র সভাপতি হন। উনি সেক্রেটারি জেনারেল এবং আমি কেন্দ্র সভাপতিতে আমাদের বক্তব্যকে কোট করে আমরা একটা স্টেটমেন্ট দিই, শিবিরের প্রচার বিভাগ দেয় যে আমরা জুলাই আন্দোলনটাকে কোটা আন্দোলনটাকে আমরা সমর্থন করি এবং আমাদের পূর্ণ সমর্থন থাকবে। আর সেটাকে কোটা আন্দোলনকে সফল করার জন্য আমাদের প্রথম পলিসিটা ছিল যে ক্যাম্পাসে স্টুডেন্টরা ক্লাস বর্জন করতেছিল, ওই ক্লাস বর্জন, যে আমরা কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা কোনো ক্যাম্পাসেই এখন আর ক্লাসে আমরা বসবো না, পরীক্ষায় অংশগ্রহণ করব না, এটা আমাদের পক্ষ থেকে এক ধরনের ঘোষণা ছিল। আমাদের জনশক্তি ছাত্র শিবিরের যারা প্রত্যেক ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের সকল ক্যাম্পাসেই আমাদের জনশক্তিরা কোটাকে সমর্থন দিয়ে তারা ক্লাস বর্জন করে। এর মাধ্যমে আমরা
কোটা আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে আমরা সমর্থন দিয়ে আমরা মাঠে থাকা শুরু করি। এখানে দেখেন আন্দোলনের পলিসির ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমরা এক একটা সময় এক একটা মোড় নিছে আন্দোলন। এক্ষেত্রে ছাত্র শিবিরের কেন্দ্রের পক্ষ থেকে আমরা একটা কমিটি করি। আমাদের এই কমিটির মূল দায়িত্ব ছিল ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাই। উনি এবং বর্তমান ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি, সেক্রেটারি জেনারেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের সভাপতি ছিল সাদিক কায়েম সহ আমাদের একটা টিম হয়, 7 জনের টিম হয় এবং 4 জনের কোর কমিটি ছিল। শিবিরের মিডিয়া বিষয়ক সম্পাদক ছিল মাহাদি আল মাহমুদ, সে সহ আমাদের এই 5-7 জন ভাইয়ের একটা কমিটি হয়। সেই কমিটিতে আমরা প্রতিদিনই মানে আমাদের কি ডিসিশন হবে, কি আন্দোলন হবে, এখন কি হচ্ছে পর্যালোচনা করা এবং নতুন নতুন পলিসি নেওয়া। আমি মনে করি যে এই আন্দোলনের একদম মানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আন্দোলনের পলিসিটা কি হবে, পুরো পলিসি নিয়ে ছাত্র শিবির কাজ করে এবং ধারাবাহিকভাবে দেখেন যখন নাহিদ, হাসনাত, তারপরে সার্জিজ সহ যারা আন্দোলনের প্রথম বৈষম্য বিরোধী ব্যানারের প্রথম যে লিডারগুলো ছিলেন তারা যখন গ্রেপ্তার হয় তখন এই আন্দোলনের পুরো পিছন থেকে লিড দেওয়াটার দায়িত্ব পালন করে ছাত্র শিবির। এবং দেখেন তারা ডিবির হেফাজতে ছিল, তারা প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু আন্দোলন বন্ধ হয় নাই। এই আন্দোলন পেছন থেকে ছাত্র শিবির নেতৃত্বে দেয়। এবং আমি যদি বলি তাহলে এটা স্পষ্ট করে বলতে পারি যে 9 দফা থেকে 1 দফা থেকে শুরু করে হাসিনা পতনের পুরো এই পলিসিগুলা এবং প্রত্যেকের প্রোফাইল, ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করে ফেলা, এগুলো কিন্তু আমাদের পলিসি ছিল। আচ্ছা, এই যে এই পরিস্থিতি, একটা ছাত্র সংগঠন হিসেবে এই পরিস্থিতি কিভাবে সামলেছিলেন আপনারা? দেখেন আমরা প্রথমত যদি বলি যে আমার কাছে যেটা মনে হয় যে আমরা এই আন্দোলনে সমর্থন দিয়ে শুরু থেকে যখনই সংযুক্ত হই আন্দোলনে, আমাদেরকে গ্রেফতারের জন্য বা এক ধরনের চাপ ছিল যে আমরা গ্রেপ্তার হয়ে যেতে পারি, আমাদেরকে গুম করা হতে পারে। আমাদের অনেক সাবেক সভাপতি গ্রেপ্তার হয়ে যায়, ছাত্র শিবিরের বেশ কয়েকজন সাবেক সভাপতি গ্রেপ্তার হয়। তো আমরা এই পরিস্থিতিতেও একটা বিষয় আমার কাছে মনে হয় যে এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বিশেষ রহমত ছিল, সাহায্য ছিল, যে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা এই আন্দোলনটাকে সফল করতে চাই, ছাত্র শিবিরের জনশক্তিদের মাঠে থাকতে হবে। আমরা দেখেছি যে আমাদের ভাইরা কোনো হেজিটেশন ছাড়াই এত রিক্স, অনেক ভাইরা শহীদ হয়েছেন। প্রতিদিন মেসেজ আসতো যে আজকে কুমিল্লায় এতজন শহীদ হচ্ছে, রাজশাহীতে শহীদ হচ্ছে, চট্টগ্রামে শহীদ হচ্ছে। কিন্তু আমাদের জনশক্তিরা কেউ মাঠ থেকে গুটিয়ে নিজেদেরকে গুম করে রাখা বা নিজেদেরকে মাঠ থেকে গুটিয়ে নিজেদেরকে হাইড করে রাখা বা আন্দোলনে অংশগ্রহণ না করা, এরকম কোনো দৃশ্য আমাদের কাছে আসে নাই। আমরা এই কঠিন সময়ের ভিতরেও অনেক চাপ ছিল, এক বিন্দু ভয় পায় না। কিন্তু আমাদের জনশক্তি এবং দায়িত্বশীল কেউ আতঙ্কিত হওয়া, ভয় পাওয়া যে এখন কি হবে, আমরা আন্দোলন যদি ব্যর্থ হই আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো আপনি প্রধান ছিলেন, যেহেতু অনেক চাপ তো অবশ্যই আপনার ছিল। তখন আমি যদি চাপের কথা বলি তাহলে রাত্রে আমার ঘুম হতো না। আচ্ছা, প্রতিদিন রাতেই ঘুম হতো না, অনেক চিন্তা হতো। চিন্তাটা আমার 2টা চিন্তা হতো। একটা চিন্তা হলো যে আমি যদি রাত্রে ঘুমাই তাহলে কোনো কারণেই যদি আন্দোলন কোন দিকে যাচ্ছে এটা বুঝতে না পারি, আমরা ক্ষতিগ্রস্ত হই, বা আমি বুঝতেই পারলাম না আন্দোলনের মোড়টা অন্যদিকে চলে গেছে, এজন্য রাত্রে ঘুমাতাম না, খুবই কম ঘুমানো হতো। সকাল পর্যন্ত জেগে থাকতাম, ফজরের নামাজ পড়ে ঘুমাইতে যাইতাম। এটা ছিল আমার ম্যাক্সিমাম দিনের হলো রুটিন আন্দোলনের 36 দিনে। আর দ্বিতীয়ত হলো যে বসে থাকতাম যে আমার কোনো জনশক্তির পক্ষ থেকে বা আমার কোনো জনশক্তি বা দায়িত্বশীল কোথাও শহীদ হচ্ছে কিনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা আমার জনশক্তি, এটার জন্য জেগে থাকতে হবে। এবং মেসেজ যতদিন নেটওয়ার্ক ছিল মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকতাম, যে কোনো মেসেজ আসলে সাথে সাথে রিপ্লাই দেওয়া, যেন কেউ ইনস্ট্রাকশনটা গ্যাপ না হয় আমাদের পক্ষ থেকে এটা। আর আরেকটা ছিল, যখন নেটওয়ার্ক বন্ধ ছিল তখন আমাদের একটা টিম ছিল, যে টিমরা হলো পুরো বাংলাদেশের চিত্রটাকে প্রতিনিয়ত নিজেদের জানার চেষ্টা করতেন। এবং আমি কেন্দ্র সভাপতি হিসেবে আমার কাছে
মানে রেগুলার, মানে সব সময় কিছুক্ষণ পর পরে বা 1-2 ঘন্টা পর পর আমাকে মেসেজ দিয়ে, একটা মাধ্যম দিয়ে, মানে আরও বেশ কয়েকজন ভাইরা তারা আমার কাছে মেসেজ সরাসরি পৌঁছাইতো যে এই এলাকায় এতজন ভাই শহীদ হয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়া নেটওয়ার্ক নেই বন্ধ, কিন্তু আমাদের কাছে তথ্য এটা আসছে মাঠ থেকে। তো এইভাবে করে আমরা অনেক চাপে থাকলেও আমরা এই আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা করতাম। আচ্ছা, এই পরিস্থিতিতে আপনার পরিবারের কেমন সিচুয়েশন তখন আসলেই এই যদি একটু পরিস্থিতিতে বর্ণনা আমার পরিবারের যদি বলি যে মাঝখানে এটা এরকম ঘটে যে যখন নেটওয়ার্কটা বন্ধ হয় করেন। জি। আন্দোলনের সময় পরিবারের সাথে 7 দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল আমার। 7-8 দিনের মতো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পুরো আন্দোলনে খুব বেশি কথা বলার সুযোগ হয় নাই পরিবারের আচ্ছা সাথে। আচ্ছা। খুবই সামান্য, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইন, মানে ভার্চুয়ালি যোগাযোগ করতাম। এক্ষেত্রে 1 মিনিট 30 সেকেন্ড আব্বার সাথে অথবা আম্মার সাথে কথা বলে শেষ করতাম যে ভালো আছি, দোয়া করবেন। এতটুকুই কথা থাকতো প্রতিদিন বা মাঝে মাঝে। আর যখন নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায় ওই সময় অফলাইনে ফোনে যোগাযোগ করাটা ছিল এক ধরনের রিস্ক আর কি। জি। আর এই কারণে দীর্ঘদিনই বন্ধ ছিল ওই সময়। মানে যখন দীর্ঘদিন নেটওয়ার্ক বন্ধ হওয়ার পরে 7 দিন বা 8 দিন পরে আমি একদিন অফলাইনে আমার পরিবারের সাথে, আমি আমার আব্বার সাথে কথা বলি, তখন বাসার এক ধরনের কান্নাকাটি, আম্মা, ছোট ভাই, আরও আত্মীয় স্বজন যারা ছিল তাদের ভিতরে এক ধরনের ভীতির সঞ্চার ছিল। এবং সোশ্যাল মিডিয়া বন্ধ থাকলেও প্রচার ছিল যে আমি সম্ভবত গ্রেপ্তার হয়ে গেছি, এ ধরনের প্রচারণা ছিল, যার কারণে ফ্যামিলির এক ধরনের প্রেশার ছিল, চাপ ছিল। যদিও পরবর্তীতে ফোনে যেদিন কথা বলি জি। ওই দিন তারা একটু শঙ্কামুক্ত হয় যে না, আমি এখনও গ্রেপ্তার হয়নি, ভালো আছি। তো এইটা ছিল আন্দোলনের সময় বলা যায় মোটামুটি এক ধরনের পরিবারের অবস্থা। এবং আম্মা মাঝে মাঝে কান্নাকাটি করতেন, তবে খুব শক্ত ছিলেন, দোয়া করতেন। আমিও সবসময় বলতাম যে আমার জন্য দোয়া করলেই হবে, টেনশন করার দরকার নেই, আল্লাহ যেটা তকদিরে আমাদের রাখবে সেটাই হবে, সেটাই। এভাবে সাহস দিতাম। এটা ছিল ওই সময় পরিবারের অবস্থা। আচ্ছা, ধন্যবাদ। জুলাই আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতি থেকে আসলেই কোনো নতুন ধারা চালু হয়েছে, নাকি আসলেই সেই পুরনো যে প্যাটার্ন ছিল বা ব্যবস্থা ছিল সেই চক্রার মধ্যে ঘুরপাক খাচ্ছি? এটা আপনার যদি জুলাইয়ের পরের আন্দোলনের চিত্রর কথা বলি, তাহলে প্রথমত বলবো যে জুলাই পরবর্তী আমাদের বাংলাদেশে, আমাদের দেশের পার্সপেক্টিভে এক ধরনের আমাদের জনগণের ভিতরে বা ছাত্র এবং জনতা, জি। এর ভিতরে এক ধরনের পরিবর্তন আসছে। অর্থাৎ আগে যেমন ছিল এখন ওই জায়গায় কিছু চেঞ্জ আসছে। মানুষ এখন প্রতিবাদী হয়েছেন, কথা বলতে পারেন, যেটা আওয়ামী দুঃশাসনে ওই সময় কথা বলতো না বা ভয়ে থাকতেন। জি। এই পরিবর্তন আসছে। আর রাজনীতির ক্ষেত্রে যদি বলি, ছাত্র রাজনীতির এই জায়গায় ছাত্রদের রাজনৈতিক ধারণার এই জায়গায় চেঞ্জ আসছে। ছাত্ররা আগের আর ওই ধরনের রাজনীতি চায় না, এটা আমরা দেখতে পাচ্ছি। যার কারণেই আমার কাছে, আমি যেহেতু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম ওই সময়, জি। ছাত্র রাজনীতির এক ধরনের প্রস্তাবনা আমরা রেখেছিলাম যে ছাত্র রাজনীতিটা কেমন হতে পারে। যদিও বাংলাদেশের পুরো রাজনীতির এই জাতাকলে আমি বলবো, বা আমাদের এক ধরনের কালচার বা আমাদের এক ধরনের চর্চার এই জায়গাটা, যে লেজুর ভিত্তি, বড়দের কথা শোনা, জি। বা মানে সিনিয়র রাজনীতি বা দল যারা ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে চান, তাদের কারণে যে ধরনের ছাত্রদের প্রত্যাশা ওই জায়গায় চেঞ্জ আসে নাই এখন পর্যন্ত। আর সিনিয়রদের যদি বলি, রাজনীতির এই জায়গার কথা যদি বলি, তাহলে সিনিয়রদের রাজনীতির চর্চার জায়গায় পরিবর্তন হয় নাই। বিশেষ করে আওয়ামী যে ধারা ছিল, এখন বর্তমান রাজনীতিতে বিএনপি যে ধারা রাজনীতি করতেছেন, তো এই জায়গাগুলো আমি মনে করি চেঞ্জ হয় না। জামাত বা এনসিপি বা এই জোটে যারা, তারা এক ধরনের পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে। তার বাস্তবিক দৃশ্যটা হলো যে জুলাই সনদ, হা ভোট, এগুলা কিন্তু মানে জামাত এবং এনসিপি এবং এই জোটটা কিন্তু চায়। এটা যদি হয় জি। তাহলে রাজনীতির এক ধরনের পরিবর্তন ঘটবে। এটা না হওয়ার কারণে পরিবর্তন হচ্ছে না। তার মানে যদি মোটা দাগে যদি স্পষ্ট করে বলি, তাহলে জুলাই পরবর্তী এখনও যেহেতু চেঞ্জ হয় নাই, সংস্কারগুলো হয় নাই, আমি বলতে পারি যে রাজনীতিতে গুণগত
পরিবর্তন হয় নাই, আগে যেমন ছিল তেমনই আছে। এবং ওই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যও একটা মহল ধারাবাহিকভাবে কাজও করে যাচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় আদৌ সম্ভব এই পরিবর্তনটা আসা বাংলাদেশের? আমার কাছে মনে হয় যে যেহেতু নতুন একটা প্রজন্মের ধারাবাহিক যাত্রা শুরু হয়েছে, জি, এবং আমাদের এই প্রজন্ম দেখেন খুবই সচেতন। আপনারা আশ্চর্য হবেন যে বাংলাদেশে ঠিক একই শিক্ষা সংস্কার নিয়ে আন্দোলন থেকেই সরকারের পতন, মানে কোটা বিরোধী আন্দোলন থেকেই সরকারের পতন। মূলত এটা শিক্ষার এক ধরনের সংস্কার বা ছাত্রদের অধিকারের একটা জায়গা। বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও আন্দোলন হচ্ছে, এখন আন্দোলন হচ্ছে, সেখানেও কিন্তু ঠিক শিক্ষার জায়গা থেকেই শুরু। তার মানে এখন রানিং পুরো পৃথিবীব্যাপী এক ধরনের মানে এই প্রজন্ম, রানিং যে প্রজন্ম জি। বা জেনজি বলি বা আলফা বলি, ইনারা পরিবর্তন চাচ্ছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আরও কিছু পথ গেলে কিছু পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে আসবে এবং নতুন নতুন রাজনৈতিক চর্চা বা ধারা তৈরি হবে। এবং আমি মনে করি যে মানে আওয়ামী, বিএনপি, যে ধরনের রাজনৈতিক চর্চা বা আরও অন্য দলও আছে, ওই চর্চাগুলো থেকে বের হয়ে ওই ধারাটা পরিবর্তিত, ওই ধারাটাই দরকার, এটা আমি খুব বেশি ফিল করি। আচ্ছা, আমরা যেহেতু পাশাপাশি ইন্ডিয়ার কথাই বলছিলাম, তো ভারত আসলে শিক্ষামন্ত্রী তো পদত্যাগ করে দিলেন। এখন কি আসলে মোদি হটানো বা যে আন্দোলনটা দেখতে পাচ্ছিলাম, আসলে কি মোদি হটবে? বা এরকম মানে আমাদের এখানে যেমন কোটা জি। ছোট্ট একটা, যেহেতু শোনে নাই, তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে হাসিনা পতন হলো। এখানে দেখেন যে ভারতের গণতান্ত্রিক কিছু জায়গা, চর্চার কিছু জায়গা, মানে বাংলাদেশের চর্চার জায়গা অনেক ডিফারেন্স আছে আর কি, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, যে প্রশাসন লাঠি চার্জ করছে, জি, বাংলাদেশে কিন্তু লাঠি চার্জ করে নাই, সরাসরি ফায়ার করছেন। ইভেন এখন যখন নেটওয়ার্ক বন্ধ ছিল বাংলাদেশে, তারা মানে উপরে হেলিকপ্টার ব্যবহার করে ফায়ার করা হয়েছে, যার ডকুমেন্ট, ভিডিও ফুটেজ এখন আমাদের কাছে চলে আসছে, মিডিয়াতে প্রচার হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়, এবং ভারত অনেক বড় একটা রাষ্ট্র, সেই জায়গায় মানে যে একটা রাষ্ট্রের প্রধান বা এই ধরনের এবং রাজ্যভিত্তিক রাষ্ট্র, মানে এখানে তো মানে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য শাসিত হয়, যার জি। কারণে এই জায়গায় কিছু জটিলতাও আছে, এত সহজেই সরকার পতন হবে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। জুলাই বিপ্লবের পর তরুণরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার পর আওয়াজ কিছুটা স্তমিত হয়েছে। এটা আপনি কি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এটা আসলেই কি স্তমিত হয়েছে বলে মনে করেন আপনি? প্রথম হলো যে দেখেন, এটা নিঃসন্দেহে যে একটা নতুন প্রজন্ম আমাদের আসছে, তার বাস্তবিক দৃশ্য হলো যে মানে আধিপত্যবাদ বিরোধী। যদি আরও খুব স্পষ্ট সহজ করে বলি, তাহলে জি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে আগ্রাসন, সে আগ্রাসনের বিরোধী একটা প্রজন্ম আমাদের দেশে এখন আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আগেও ছিল, তবে এই সংখ্যাটা বাড়ছে। তো এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আধিপত্যের যে হস্তক্ষেপগুলা আমরা, আমাদের এই প্রজন্ম বা সব সময়ই ছিল, এটা কমে যাবে এরকম না, এটা ছিল, থাকবে, এবং এটা আমার কাছে মনে হয়েছে আরও বাড়বে। আধিপত্যবাদী বিরুদ্ধে অবস্থান, কর্মসূচি, আন্দোলন, প্রতিবাদ, এটা বাড়বে। এখানে দেখেন হাদি হত্যার পরে কমে গেছে কিনা, এই জায়গায় যদি আমি বলি যে হাদি, শহীদ হাদি হত্যার পরে আহ, আমার কাছে খুব মনে হয় যে এটার মানে দৃশ্য তো কিছু কমছে, মানে হয়তো সোশ্যাল মিডিয়ায় বা হলো যে মিডিয়াতে, বা আমরা এখন ওভারঅল ভার্চুয়াল জগতে বা সরাসরিও প্রকাশের জায়গাটা কমে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় ইন্টারনালি ভিতরে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, যেটা হলো যে হাদি যেভাবে বিস্ফোরক হয়ে মানে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, এরকম আরও অনেক হাদির বিস্ফোরক ঘটতে পারে, এক ধরনের বিস্ফোরণ হতে পারে, যে একদম অগ্নি শিখার মতো জ্বলে উঠতে পারে। এখানে প্রবলেমের জায়গাটা হলো যে যদি শহীদ হাদির বিচারটা হতো, জি, মানে তাকে যে হত্যা করা হয়েছে, দেখেন অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সাহেব বা তার গভর্নমেন্ট, তারা এটার
যথাযথ বিচার শুরু করতে পারে নাই। এই সরকার এসেও এখন পর্যন্ত দৃশ্যত ওই ধরনের কোনো কিছু আমরা দেখছি না, যার কারণে যে বিচার যখন হচ্ছে না, হাদিদের যে বারবার হাদিদের জন্ম হয়, আমার কাছে মনে হয় এই ধরনের বিচার, এ ধরনের যখন অবিচার হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে অধিকার, তখন আসলে আমার যদি খুব পলিটিক্যালি বলি যে আমাদের মায়েদের গর্ভে থেকে এ ধরনের হাদি হওয়ার কমে যাবে, কারণ তারা তো বিচার পাচ্ছে না। জি, শহীদ অসংখ্য হাদি হতে পারে, কিন্তু যদি বিচার হয় আমার কাছে মনে হয় যে আরও হাদিদের উত্থান ঘটবে। তবে এই জন্য আমার মনে হয় যে এর বিচারটা জরুরি। তাহলে হাদি হত্যার বিচার যদি হয়, তাহলে দেখবেন যে অসংখ্য হাদি আবার কথা বলবে। হাদিরা যে নাই তা না, হয়তো সময়ের ব্যবধানে অসংখ্য হাদিরা আবারও হাদিদের চাইতে আরও বেশি অগ্নিশিখার মতো জেগে উঠতে পারে। ধন্যবাদ। আসলে আমরা যেহেতু ছাত্র শিবির একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠন, তো এইখানে আমরা দেখছি যে ডাকসুতে দেখলাম আমরা বিভিন্ন পর্যায়ে ছাত্র সংসদে তারা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে, পাশাপাশি জামাত উল্লেখযোগ্য ভোট পেয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে আমরা এখন দেখতে পাচ্ছি জনপ্রিয়তা কি আসলে ভাটা পড়ছে? এই বিষয়ে আপনি মূল্যায়ন কিভাবে করবেন, বা আপনার মূল্যায়ন কি? সেখানে যদি দুইটা কথা বলি, একটা হলো যে ছাত্রদের কথা বলি, আর একটা যদি জামাতের কথা বলি, তাহলে ইলেকশনের পরে বা আগে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদের বিজয় এবং ইলেকশনে জামাতের বিরোধী দলে অবস্থান করা, একটা উল্লেখযোগ্য সংখ্যা নিয়ে বিরোধী দলে যাওয়া, জামাতের ভোটের পার্থক্যটা বিএনপি এবং জামাতের খুব বেশি না, আসনের সংখ্যা কম হলেও পার্থক্যটা খুব বেশি না। আমার কাছে মনে হয় যে কিছু কর্মকাণ্ডর কারণে কিছু জায়গায় কমলে সামগ্রিকভাবে জামাতের জনপ্রিয়তা কমে নেয়। এটা না কমার আমার কাছে একটা কারণ বেশি মনে হয় যে যারা সরকারি দলে আছে তাদের কর্মকাণ্ডটা হলো খুবই নেগেটিভ। মানে দেখেন, দিবালোকে মানুষ হত্যা হয়, তারপরে হলো মানে কি বলা, যেটা হলো যে চাঁদাবাজি হচ্ছে, লুট হচ্ছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে, নানা কর্মকাণ্ড ধারাবাহিকভাবে হচ্ছে, যার কারণে মানুষ আসলে বেটার অপশন খুঁজবে। আর বেটার ক্ষেত্রে আমি মনে করি যে জামাত ইসলামী খুবই বেটার। এবং আমি যদি বলি যে হয়তো কিছু জায়গায় কিছু ব্যক্তিদের জামাত ইসলামী নতুন বিরোধী দল হওয়ার কারণে এবং অনেক মুখ আছে যারা হলো যে প্রথম নির্বাচিত প্রতিনিধি হয়েছেন, প্রথম সংসদে আসছেন, যার কারণে তারা এখন পর্যন্ত উল্লেখযোগ্য আলোচনায় থাকতে পারছে না। তবে সামগ্রিক দিক বিবেচনায় বিরোধী দল হিসেবে জামাত এবং ছাত্র শিবির ছাত্র সংসদে যে ধরনের মানে ভূমিকা রেখে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে সামগ্রিক বিবেচনায় তাদের সেই মানে জায়গায় ভাটা পড়ে নাই, বরং আবারও যদি ছাত্র সংসদে ইলেকশন হয় তাহলে ছাত্র শিবির ভালো করবে এটা মনে করি। এবং যদি নেক্সট যে স্থানীয় নির্বাচনগুলোতে জামাত আমার কাছে মনে হয় যে খুব ভালো করবে, তার জনপ্রিয়তা আছে, সেটা আসলে বোঝা যাবে তখনই আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে আপনি তো দীর্ঘদিন সভাপতি দায়িত্ব পালন করেছেন, তো সভাপতির দায়িত্ব পালন মানে ছেড়ে দেওয়ার পর থেকে আপনাকে মিডিয়া বা দেখা যাচ্ছে রাজনৈতিক ময়দানে দেখা যাচ্ছে না তেমন। এটা কি সাময়িক বিরতি, নাকি আসলেই কোনো নতুন কোনো দায়িত্বের জন্য বা প্রস্তুতি নেওয়া হচ্ছে এরকম কোনো কিছু? আসলে দেখেন যে আলোচনা থাকার ব্যাপারটা যদি খুব সহজভাবে বলি, যে দায়িত্বের কারণেই সবাই আলোচনায় থাকে আর কি। মানে দায়িত্ব যখন উল্লেখযোগ্য বড় কোনো দায়িত্ব না থাকে তখন আলোচনায় থাকার ব্যাপারটা আসলে অনেকটাই ভাটা পড়ে, এটা আমি মনে করি। যখন আমি ছাত্র শিবিরের দায়িত্ব ছিলাম তখন এক ধরনের আলোচনায় ছিলাম, এখন যারা ছাত্র শিবিরের দায়িত্ব আছেন তারা সবসময় আলোচনায় আছেন। তো দায়িত্বের কারণেই আলোচনায় থাকা না থাকার ব্যাপারটা হয়। তো সেক্ষেত্রে বলতে পারি যে ছাত্র শিবির থেকে বিদায় হওয়ার পরে নতুন করে আবার ছাত্র সংগঠন থেকে বিদায় নিয়ে জামাতে যুক্ত হওয়া, একদম রুট লেভেল থেকে কাজ করে আবার দায়িত্ব পালন করার ক্ষেত্রে মনে করি যে দায়িত্ব যার যত বড় থাকেন তারা তত আলোচনায় থাকেন বিভিন্ন দায়িত্বের পেছনে। সেই জায়গায় হয়তো মানে তার কারণে হয়তো আমি আলোচনায় নাই। দ্বিতীয় হলো যে আসলে বড় কোনো প্রস্তুতি না, সামগ্রিক ইসলামী আন্দোলনের যে প্রস্তুতিগুলো সবসময় থাকা দরকার সেই প্রস্তুতিটাই সবসময় রাখার চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ।
আসলে বিপ্লবের তো 2 বছর কেটে গেল। এই তরুণদের মধ্যে কি আবারও সেই মানে রাজনীতির বিমুখতা তৈরি হচ্ছে কিনা আপনার কি মনে হয়? বা এটা বিমুখতা যদি তৈরি হয় তাহলে তাদেরকে ফিরিয়ে আনার আপনার কি পদক্ষেপ? দেখেন, প্রথম হলো যে এই জুলাইয়ের 2 বছর অতিবাহিত হচ্ছে। এই জায়গায় নিঃসন্দেহে আহ, মানে এক ধরনের ভাড়া পরিলক্ষিত হচ্ছে। এটার মানে কারণটা হলো যে উল্লেখযোগ্য যখন বড় কোনো ইস্যু আবার তৈরি হবে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের তরুণদের ভিতরে এক ধরনের মানে ধারাবাহিক আহ, মানে এই যে নতুন নতুন জাগরণ বা নতুন নতুন উদ্দীপনা সৃষ্টি করা বা বিপ্লব, যেটা মনে হচ্ছে যে কমবে না বা থামবে না, থামানো যাবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। যে কোনো বড় কোনো ইস্যু যদি বাংলাদেশে আবার তৈরি হয়, আমার মনে হয় যে তরুণরা আবার মাঠে নামবে। এটা আমার এখন মনে হয়। প্রতিনিয়ত আমি এখনও যতটুকু তরুণদের মানে যদিও ছাত্র সংগঠন থেকে সিনিয়রদের সংগঠনে আসার কারণে হয়তো ছাত্রদের ওই পালসটা দেখার সুযোগ কম হচ্ছে, কিন্তু এরপরে যারা ইয়ং জেনারেশন আছে, ছাত্র না যুবক যারা আছে, তাদেরকে দেখে মনে হয় যে না, এখন এক ধরনের উদ্দীপনা বা এক ধরনের জজবা কাজ করে আছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে খুব একটা ভাটা পড়ে নাই। বড় কোনো ক্রাইসিস যদি হয়, জি, তাহলে আমার কাছে মনে হয় যে আবার এই তরুণরা জাগবে। আর দ্বিতীয়ত হলো যে আমার পক্ষ থেকে আসলে মানে এখানে তো পলিসিগুলা তৈরি হয় হলো যে যারা মূল দায়িত্বে থাকেন সেই দায়িত্বের থাকা ব্যক্তিদের কাছ থেকেই পলিসি আসে। সেক্ষেত্রে যদি বড় ধরনের কোনো আন্দোলন বা সংগ্রাম আবার শুরু হয়, সেই সময় আমাদের পক্ষ থেকে, আমি ব্যক্তিগত হিসেবে এবং আমার পক্ষ থেকে অবশ্যই ভূমিকা থাকবে যে আমাদের এই প্রজন্মকে জাগানো। তবে একটা বিষয় বলতে পারি যে সবসময়ই এই প্রজন্মকে জাগানোর জন্য মানে প্রতিনিয়ত এই কোনো না কোনো কাজ তো করেই যাচ্ছি রেগুলার। আচ্ছা, জাতীয় রাজনীতির কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন এই বিষয়ে তরুণদের আসলে? দেখেন, জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে জাতীয় রাজনীতি যারা ডিল করেন জি, বা জাতীয় রাজনীতির যারা মূল মুখ মানে পাত্র হিসেবে যারা ভূমিকা রেখে যাচ্ছে, আমার মনে হয় যে বর্তমানে এই প্রজন্মের যে পালসটা যেভাবে বোঝা, এই জায়গায় যথেষ্ট মানে মানে বলা যায় যে উল্লেখযোগ্য গ্যাপ আছে। আচ্ছা, আচ্ছা, ছাত্ররা কি চাই, এই ইয়ং জেনারেশন কি চাই, এই ধরনের চাওয়া পাওয়াই আমার কাছে মনে হয় যে গ্যাপ আছে। এজন্য আমার পরামর্শ থাকবে যে ইয়ংদের সাথে, ইয়ং জেনারেশনের সাথে বা এই প্রজন্মের সাথে তাদের যে চাওয়া পাওয়ার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো নিয়ে অনেক ভালো কাজ করতে পারে। যেমন সরকার যদি মানে উদ্যোগ গ্রহণ করে, তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষা কী ছিল এটা নিয়ে কাজ করলেই আমি মনে করি যে এই প্রজন্মের একটা অংশের বা এই প্রজন্ম যেটা আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কিছুটা বাস্তবায়িত হবে। আবার এই জুলাই পরবর্তীও নতুন প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে আর কি। জি, আমরা দেখলাম শুধুমাত্র এইচএসসি পরীক্ষা, বন্যা কবলিত এরিয়ায় বা কিছু অসঙ্গতির কারণে দেখেন যে কিভাবে মাঠে নেমে গেছে। তার মানে এই প্রজন্মকে স্টাডি করা এবং সেই পালস অনুযায়ী যদি সরকার কাজ করে, তাহলে এই প্রজন্ম যেমন প্রতিবাদী হয়ে গড়ে থাকবে, ঠিক তেমনি আমার কাছে মনে হয় যে সরকারও তার মানে রাষ্ট্র পরিচালনার পলিসির ক্ষেত্রে খুব সহজেই রাষ্ট্র পরিচালনা করতে পারবে এবং অগ্রগতির এই যাত্রাটাও সুন্দর হবে, আমার কাছে তাই মনে হয়। আচ্ছা, আচ্ছা। জুলাইয়ের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনাদের আচ্ছা, হ্যাঁ, জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গ্রিন লিফকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।